দর্শক স্বাগত 21 রাতে, সঙ্গে আছে আমি অঞ্জন রায়। প্রথমে উচ্চ কণ্ঠে বলতে পারি অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল। আমরা বিজয়ীর জাতি, আমরা বিজয়ী হই। তাও বিজয়ী হলাম স্বাধীনতার মাসে, প্রতিপক্ষ পাকিস্তান। এবং এটি খেলার মাঠের বিজয় এবং আইন কানুন মেনে বিজয়। মুক্তিযুদ্ধের সময় যেভাবে আইন না মেনে, আন্তর্জাতিক কোনো নিয়ম না মেনে গণহত্যা চালিয়েছিল তারা, তার সামান্য হয়তো খেলার মাঠে আমরা বিজয়ের মাধ্যমে দেখিয়ে দিই যে আমরা সুসভ্য হিসাবে কি পারি। বাংলাদেশ ক্রিকেট দল 2020-তে ফাইনালে খেলবে। এই বিজয় আমাদের প্রত্যেকের, আমরা প্রত্যেকে আনন্দিত। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আলোচনার বিষয় অবশ্য একটু আলাদা। আমাদের সাথে আজকে আছেন স্টুডিওতে জনাব রাশেক রহমান, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক। আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব এবিএম মোশাররফ হোসেন। স্বাগত প্যানেলকে। প্যানেলের সামনে আমি প্রথমে 3টে বা 4টে পয়েন্ট নিয়ে আসতে চাই। আওয়ামী লীগ বিএনপি এক থাকলে কেউ ক্ষমতা নিতে পারবে না বলছেন বেগম খালেদা জিয়া। যাদের কারণে 1/11 তাদের বিচার আগে, বলেছেন ডক্টর হাসান মাহমুদ। আত্মমর্যাদা থাকলে মাহফুজ আনাম পদত্যাগ করতেন, কয়েকদিন আগে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। বোধহয় আপনাদের বলতে হবে না বিষয়টি কি। 1/11 আলোচনায় এসেছে আবারও। এবং শুরু করতে চাই জনাব এবিএম মোশাররফ হোসেন আপনাকে দিয়েই। এবং সেই সময় আমরা দেখেছি যে রাজনীতিবিদরা এক ধরনের প্রবল চাপের মুখে পড়েছেন, তাদের অমর্যাদা করা হয়েছে, অসম্মান করা হয়েছে, অপমান করা হয়েছে। শুধু তাদের নয়, তাদের পরিবার পরিজনকে, তাদের নামে অসংখ্য মিথ্যা সংবাদ ছাপা হয়েছে। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে 1/11 সেই 2 বছরের দুঃসহ শাসন দিয়ে যে এই ধরনের শাসন মানে কি, এবং আমাদের ছাত্ররা কিন্তু রুখে দাঁড়িয়েছিল এবং ইতিহাসের ধারাবাহিকতায় ছাত্ররা ঘুরেও দাঁড়িয়েছিল সে সময় আমরা জানি। শুরু করি আপনাকে দিয়ে, প্রসঙ্গটি বলে ফেলেছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জনাব রাশেক রহমানকে। আসলে 1/11 নিয়ে এখন ব্যাপক আলোচনা হচ্ছে বাংলাদেশে। এটা পক্ষে বিপক্ষে বহু কথা হচ্ছে, কিন্তু আসল যে সত্যটি আমরা ওই সময় দেখেছিলাম যে 2007 সালে 11ই জানুয়ারি যে বাংলাদেশেরকে একটি বিরাজনীতিকরণ অবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য যে দেশীয় এবং আন্তর্জাতিক যে একটি ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে কিন্তু 1/11 সংগঠিত হয়েছিল। আপনি কি 2007-এ দেখছেন না? তার আগে 2005 থেকে যে আমরা দেখেছিলাম যে যোগ্য প্রার্থী আন্দোলন, কিছু প্রক্রিয়া ছিল, আমরা দেখতে পারি, কিছু মানুষকে দেখেছি আমরা। তখন এই রাজনীতিবিদদেরকে, আপনার দুর্নীতিবাজ রাজনীতিবিদদেরকে অযোগ্য, রাজনীতিবিদদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নাই, এর জন্য সারা বাংলাদেশ কিন্তু এই যে আপনি যে কথাটি বলেছেন যে যোগ্য প্রার্থীর একটা ক্যাম্পিং হয়েছিল। এবং শুধু তাই না, ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি বাংলাদেশ সম্পর্কে বহু নেগেটিভ প্রচারণা বহু লেভেল থেকে করেছে। আজকে যে 1/11 আলোচনা হচ্ছে, সেই 1/11 যিনি মূল ক্ষমতার যার কাছে ছিলেন জনাব তৎকালীন সেনাবাহিনীর চিফ মেজর জেনারেল মঈনুল হক, তার একটি বই আছে, আপনি লক্ষ্য করবেন যে উনি চাকরিতে, সরকারি চাকরিতে থাকা অবস্থায় সকল নিয়ম নীতি ভঙ্গ করে উনি একটি বই লিখেছেন, শান্তির সন্ধানে, মঈনুল আহমেদের। এবং কিভাবে 1/11 গঠন করা হয়েছে, কিভাবে ওনার কি ভূমিকা রেখেছে। আমার মনে হয় যে আজকে যে আলোচনাগুলি আপনি বলছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে হাসান মাহমুদ বলেছেন, অথচ বিএনপির পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা যে 2 দল এক থাকলে বাংলাদেশে 1/11 হওয়া সম্ভব ছিল না, এই কথাগুলির যদি আপনি টোটাল যদি সারমর্ম আপনি বিশ্লেষণ করেন, তাহলে আপনি দেখবেন যে একটি ষড়যন্ত্রের কারণে এটা হয়েছে। আপনাকে যেই চিঠির বলে মঈনুল আহমেদ ক্ষমতা নেওয়ার জন্য উৎসাহী হয়েছিলেন, বলা হয়েছিল তৎকালীন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রেনেটা লক, উনি একটি চিঠি দিয়েছেন, যে চিঠিতে সেনাবাহিনীর প্রধান মঈনুল আহমেদ বলেছে, আমার কাছে চিঠিটা হস্তান্তর, যদি বাংলাদেশের সেনাবাহিনী কোনো ভূমিকা পালন না করে এই বর্তমান যে রাজনৈতিক যে অস্থিরতা, তাহলে সেনাবাহিনীর যে সদস্যরা জাতিসংঘে কর্মরত তাদেরকে প্রত্যাহার করা হবে। কিন্তু পরবর্তীতে আপনার নিশ্চয় মনে আছে, আজকে এই সরকারের বন পরিবেশ মন্ত্রী এবং তৎকালীন জাতীয় পার্টি মঞ্জুর চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর তখন কিন্তু পালিয়ে আমেরিকা চলে গেছিলেন। উনি জাতিসংঘে খুঁজে এই ধরনের চিঠির কোনো অস্তিত্ব পান নাই। এবং শুধু তাই না, তখন বাংলাদেশের উনি আরেকজন সেকেন্ড ম্যান ছিলেন জাতিসংঘ আবাসিক প্রতিনিধি মনোজ বাসনিয়াত, উনি নেপাল এবং আমেরিকার জন্মসূত্রে নেপালি, আমেরিকার পরে উনি নাগরিকত্ব নিয়েছে। উনিও একটি সাক্ষাৎকারে বলেছে যে রেনাটা লক যে চিঠিটি এখানে মঈনুল আহমেদের কাছে হস্তান্তর করেছে, এই চিঠিটি আসলে
একটি ভুয়া চিঠি ছিল, এই ধরনের কোনো চিঠি না। এই চিঠির আলোকে সেদিন মঈন আহমেদ ক্ষমতা নিয়েছিল। আজকে যে কথাটি বলা হচ্ছে যে এই শুধু কি আমরা এই চিঠিটি দেখবো, কিন্তু তার আগে যে না এর আগে আমি বলি, এর আগে কিন্তু আমরা যদি একটু পেছনে থাকাই, এবং দুজন, আমার প্রত্যাশা আপনার দুজনই নির্মোহ থাকবেন। হ্যাঁ, নির্মমভাবে আমি বলতে চাই যে তত্ত্বাবধায়ক সরকার তৎকালীন যেটি হওয়ার কথা ছিল, সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে যখন জনাব ইয়াজউদ্দিন আহমেদ তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন, তিনি উপদেষ্টা হিসাবে প্রধান উপদেষ্টাও থাকলেন, রাষ্ট্রপতিও থাকলেন, এবং একটি অদ্ভুত সময় কিন্তু চলছিল। এখানে আমি একটু বলি যে কথাটি আপনি লক্ষ্য করবেন যে আমাদের তৎকালীন রাজনৈতিক দলগুলি কিন্তু তখন ঐক্যমত হতে পারেনি। বিশেষ করে তখন ক্ষমতায় ছিল বিএনপি 4 দলীয় জোট, এবং ক্ষমতার বাইরে ছিল আওয়ামী লীগ, যেটা এখন আমি এখানে আসছি না, আমি একটু এখানে বলি। তৎকালীন সময় কিন্তু এই রাজনৈতিক দলগুলি এক না হতে পারার কারণে এই সুযোগটা কিন্তু তখন ইয়াজউদ্দিন সাহেব নিয়ে, রাজনৈতিক দলগুলো এক না হওয়ার কারণে এই সুযোগটি ইয়াজউদ্দিন সাহেব সুযোগ নিয়েছেন আপনি বলছেন, কিন্তু ইয়াজউদ্দিন সাহেব কিন্তু আপনাদের রাষ্ট্রপতি ছিলেন। হতে পারে আচ্ছা, মনোনীত আপনি হয় কি বাংলাদেশে যে সিস্টেমগুলি, যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন উনি কিন্তু একটা দলের প্রধান, কিন্তু যখন উনি শপথ নেয় তো উনি কিন্তু দেশের প্রধানমন্ত্রী। আচ্ছা শুনি। প্রথমত বাংলাদেশের ক্রিকেটের জাতীয় দল, তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অভিনন্দন। আমি এমন এক প্রজন্মের সন্তান যে আমার জন্ম 1971 সালের পরে। আমি স্বাধীনতা যুদ্ধ দেখতে পারিনি, তার বিজয় দেখতে পারিনি, তবে তার গল্প পড়েছি, শুনেছি এবং চোখ বন্ধ করে দেখার চেষ্টা করি। আজকে যখন আবার এই বিজয়ের মাসে, স্বাধীনতার মাস, এই মার্চ মাসে 2016 সালে দাঁড়িয়ে যখন দেখি আমাদের জাতীয় দলের দামাল ছেলেরা, সুদক্ষ, সাহসী, চৌকস ছেলেরা খেলে পাকিস্তানকে পরাস্ত করে, তখন আবার নতুন করে গর্বে আমার হৃদয়টা ভরে যায়। আমি তাদেরকে অভিবাদন জানাই এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাঙালির এই জয়যাত্রা শুধুমাত্র ক্রীড়াঙ্গন নয়, প্রতিটা ক্ষেত্রে অব্যাহত থাকবে। তো এবার আমি আপনাকেও ধন্যবাদ দিই, মোশাররফ ভাইকেও ধন্যবাদ দিই। খুবই প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আমরা আজকে আলাপ করছি। মোশাররফ ভাই, আপনি কিছু মনে করবেন না, আপনার কথা শুনে মনে হলো আসলে পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনার থেকে আমাদের যা শেখার কথা ছিল তা আমরা শিখতে পারছি না। ঘটনা দেখতে পাচ্ছি, ঘটনা সম্পর্কে পড়তে পারছি, শুনতে পারছি, কিন্তু একটি উপলব্ধি সৃষ্টি করে সেখান থেকে শেখার বিষয়টা সম্পূর্ণভাবে অনুপস্থিত। আমি সকলকে স্মরণ করিয়ে দিতে চাই যে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ তিনি নিজ সিদ্ধান্ত নিজে নিতেন নাকি তার সিদ্ধান্ত কোথাও থেকে আসতো, এর উপরে তো শত শত দিস্তা, শত শত পৃষ্ঠা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, বাংলাদেশের ইলেকট্রনিক গণমাধ্যমে প্রচারিত হয়েছে। সুতরাং আজকে এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা বলি যে ইয়াজউদ্দিন সাহেব রাষ্ট্রপতি হিসেবে অথবা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি নিজ উদ্যোগে নিজ সিদ্ধান্ত নিয়েছেন সচেতনভাবে, তাহলে নিজেদের সাথে তঞ্চকতা করা ছাড়া আর কিছুই থাকে না। ডক্টর হাসান মাহমুদ আমাদের সম্মানিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক, ওনার কথা সূত্র ধরে বলতে চাই, শিক্ষণীয় বিষয়টা কি, ডায়ালগ যখন কোথাও থেমে যাবে, আলাপচারিতার জায়গাটা যখন কোথাও নষ্ট হয়ে যাবে এবং আপনি চিরস্থায়ীভাবে একটি নদী বা সমুদ্রের গতিপথকে পরিবর্তন করে তাকে যখন একটি বদ্ধ ডোবা অথবা একটি খালে রূপান্তরিত করতে চাবেন, তখনই এই ধরনের পরিস্থিতিগুলো তৈরি হয়। আপনাদের সকলের মনে থাকবে যে ইয়াজউদ্দিন সাহেব একই সাথে রাষ্ট্রপতি, আর যেটা একটু আগে আপনি বললেন, একই সাথে 3 স্তর পেরিয়ে এই দেশের প্রধান উপদেষ্টার ভূমিকায় উপনীত হলেন। অর্থাৎ তিনি আর রাষ্ট্রপতিও নন, প্রধান উপদেষ্টাও নন, তিনি একজন নৃপতি, একজন রাজার ভূমিকায় উপনীত হলেন। কিন্তু এই রাজা, এই খল রাজা, পত্রিকায় পড়েছি কিছুক্ষণ পরপর একটা ফোন বাজত, ফোনটা নিয়ে উনি প্রক্ষালনে যেতেন, বাথরুমে যেতেন বা শৌচাগারে যেতেন, কি সিদ্ধান্ত দেওয়া হলো শুনে এসে সেটা তার যে সভাসদ উপদেষ্টাগণ ছিলেন তাদের সামনে ডেলিভার করতেন। আমার কথাটা হচ্ছে, শিখিনি যে সবচেয়ে বড় উদাহরণ আমি আজকে এখানে দিব, একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার ব্যতীত, সরাসরি জনগণের ভোট যার পিছনে নাই, ম্যান্ডেট নেই, এমন কোন লোককে দিয়ে যদি 7 দিনের জন্য একটা সরকার গঠন করা হয়, রাষ্ট্রের সকল ক্ষমতা দেওয়া হয়, তাহলেই কিন্তু এই 1/11-এর 2007 সালের 1/11-র মতো ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষা নিয়েছে এই ঘটনা।
তাই তিনি 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের আগে বারবার বেগম খালেদা জিয়া তৎকালীন বিরোধী দলের নেত্রীকে উদাত্ত আহ্বান জানিয়েছিলেন যে আপনি আসুন, আমরা বসে একটি অন্তর্বর্তীকালীন সরকারের ধারণাকে প্রতিষ্ঠিত করি, যেখানে প্রত্যেক সদস্য হবেন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত, অর্থাৎ সংসদের সংসদ। তাদের মধ্য থেকে আপনি চান স্বরাষ্ট্রমন্ত্রী বানান, কাউকে আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিন, আমরা দুজনে একসাথে নির্বাচনী বৈতরণীটি পার হই। কিন্তু আপনার মতোই আপনার নেত্রী বেগম খালেদা জিয়া ওই দিন 1/11 মতো ঘটনা কেন ঘটে এটা বুঝতে পারেন নাই বা বুঝতে চান নাই বলেই বারবার ওই 1/11 সমপর্যায়ের সমমানের একটি জনপ্রতিনিধিত্বহীন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য উন্মাদ হয়ে গেলেন। এবং একটা ছোট্ট যে আমি একটু অনেক সময় আমাকে বলতেন কাইন্ডলি, 2013 সালের 5ই মে হেফাজতে ইসলামের যে মেইহেম, বাংলায় বলা যেতে পারে যে ভীতির সঞ্চার সমস্ত দেশে সৃষ্টি হয়েছিল, এবং এর ধারাবাহিকতায় সমস্ত দেশের জামাতি ইসলামী শিবির জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মিলে প্রত্যেকটি উপজেলায় গাছ নিধন, গাছ কর্তন, তার মধ্য দিয়ে রাস্তায় ব্যারিকেড, সরকারি পুলিশ কর্মকর্তা সরকারি কর্মচারীদেরকে আক্রমণ করা, তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়া, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া। শুধু তাই নয়, নির্বাচন চলাকালীন সময় প্রিজাইডিং অফিসারকে হত্যা করার মধ্যে দিয়ে যে অস্থির অবস্থা তৈরি করেছিলেন, সেই সময় যদি ওনার প্রেসক্রিপশন অনুযায়ী জনপ্রতিনিধিত্বহীন একটি সরকার দেওয়া হতো, তাহলে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি যে 1/11 মতো আরেকটি সেকেন্ড 1/11 তৈরি হতো। ওনার কাছে আহ্বান যে এই ঘটনাগুলোকে বিশ্লেষণ করার মধ্য দিয়ে আমাদেরকে এমন এক জায়গায় আসতে হবে যাতে করে আগামী দিনে এই ধরনের কোনো কনসেপ্ট বা আইডিয়া নিয়ে আমরা রাস্তায় না নামি। এবং একটা যে বলি, উনি বলেছেন যে শেখ হাসিনা এবং আমি যদি একসাথে থাকতাম কেউ কোনো সুবিধা করতে পারতাম না। কনফুসিয়াস একটা খুব দামি কথা বলেছিলেন। আমরা মুখে অনেক কথা বলি, যেই কথাটি আসলে হৃদয়ে আমরা ধারণ করি না, বলার জন্যই বলি, যার দরুন ভাষাগতভাবে আমাদের দক্ষ হওয়ার কথা থাকলেও অনেক সময় আমরা যথেষ্ট দক্ষ হতে পারি না। বেগম খালেদা জিয়া একসাথে থেকে এই ধরনের বিপদ থেকে দূরে থাকার কথা বলতেই পারেন, কিন্তু ওনার কর্মকাণ্ড এই গত 2 বছরে আমি যা দেখেছি তাতে আমি বিশ্বাস করতে পারি না। আসলে রাশেক রহমান অনেক কথা বলেছে, আপনি বলেছেন নির্মোহভাবে কথাগুলি বলা। আমি কি যার জন্য কিন্তু বিতর্কে যেতে চাইনি। আজকে 1/11 বেনিফিশিয়ারি কারা, এই জিনিসটা কিন্তু আমাদের দেখতে হবে। কারণ বাংলাদেশে যে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, আপনার যেভাবেই ছিল, আমাদের মধ্যে হয়তো আমাদের রাজনৈতিক দলগুলি পুরোপুরি সন্তুষ্ট না থাকলেও, যেমন 91-এর নির্বাচনের পর আওয়ামী লীগ থেকে বলা হয়েছিল যে সূক্ষ্ম কাজ চুরি হয়েছে, আবার 96 থেকে বিএনপির কাছ থেকে কিছু অভিযোগ করা ছিল যে নির্বাচনে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে, আবার আওয়ামী লীগের কাছ থেকে 2001 সালে একই বক্তব্য। কিন্তু তারপরও কিন্তু সাধারণ মানুষের কাছে তৎকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা একটি গ্রহণযোগ্য ব্যবস্থা ছিল, মানুষের কাছে এটা গ্রহণযোগ্য ব্যবস্থা ছিল। এখনকার যদি আজকে যদি রাশেক রহমান হয়তো এটা স্বীকার করতে চাবে না, আজকে কি হচ্ছে, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য 2014 সালে একটি নির্বাচন করতে আমরা বাধ্য হয়েছি, কিন্তু এই নির্বাচন একটি ভালো নির্বাচন হয়নি, কারণ 154টি সিটটি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বাংলাদেশ, আর বাকি যে সিটগুলিতে ইলেকশন হয়েছে সেখানে 5 থেকে 7% বেশি লোক উপস্থিত হয়নি। মানে টোটাল নির্বাচনী ব্যবস্থার প্রতি একটা অনাস্থার মুখে বাংলাদেশকে ঠেলে দেওয়া হয়েছে। আর যে কথাটি আমি বলি 1/11 আপনি যে কথাটি বলেছেন, আজকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, যে কথাটি আমি যেতে চাইনি ওইদিকে, যে আপনি একটি চাচ্ছিলেন যে একটা সাধারণ সরলীকরণের মাধ্যমে একটি আলোচনা আজকে করার জন্য, কিন্তু আপনি লক্ষ্য করবেন যে 1/11 এর বেনিফিশিয়ারি কারা, 1/11 এর বেনিফিশিয়ারি বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ এই আওয়ামী লীগ বলেছিল, যখন এই ফখরুদ্দিন মঈনুদ্দিনরা যখন অসাংবিধানিকভাবে ক্ষমতা নেয়, যদি সংবিধানের একটি মোড়ক সেখানে দেওয়া হয়েছিল, বঙ্গভবনের সেই শপথ অনুষ্ঠানে কারা উপস্থিত ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ। এই আজকের মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দল নেত্রী শেখ হাসিনা বলেছিল, আমাদের আন্দোলনের ফসল এই 1/11 সরকার, আমরা যদি আগামীতে ক্ষমতা যাই এই সরকারের সকল কাজের বৈধতা দেব। এই মাননীয় প্রধানমন্ত্রীকে উনি যখন জেলখানায় ছিলেন, তখন আপনার নিশ্চয় মনে আছে, উনি জেলখানা থেকে বেরিয়ে বলেছিলেন যে আমাকে খাদ্যে বিষক্রিয়া মিশিয়ে আমাকে হত্যা করতে চেয়েছিল। এই যখন 1/11 গভর্নমেন্টের আচরণ, আমরা তো ভেবেছিলাম এই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে এই সরকার একটি ব্যবস্থা গ্রহণ করবেন, কিন্তু একটা ব্যবস্থা গ্রহণও করেন নাই। বরং আমরা দেখতে পেয়েছি এর মূল নায়কদের অন্যতম মাসুদউদ্দিন চৌধুরীকে 4 বার এক্সটেনশন দেওয়া হয়েছে, তাকে অস্ট্রেলিয়া হাইকমিশনে। মঈন সাহেব, যে মঈন সবচেয়ে অপকর্ম বেশি করেছে, তাকে এই সরকার পূর্ণ মেয়াদের সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন। এমনিভাবে 1/11 অনেক নায়কদেরকে এই সরকার বহু পৃষ্ঠপোষকতা দিয়েছে। আজকে আপনি যে কথাটা, আরেকটি কথা আপনি বলেছেন যে
ওই মাহবুজা নামের ব্যাপার। মাহবুজা নাম এই সরকারের 111-এর সময় 9টি সংবাদ পরিবেশন করেছে, 3টি আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে, 4টি বেগম খালেদা জিয়া এবং বিএনপির বিরুদ্ধে, এবং 2টি একটা জেনারেল দুর্নীতির উপর নিউজ করেছে। কিন্তু আজকে আপনি যদি লক্ষ্য করবেন, আজকে প্রথম আলো এবং ডেইলি স্টারের সকল বিজ্ঞাপন এই সরকার বন্ধ করে দিয়েছে, যার জন্য হয়তো মাহবুজা নাম একটি আপোষ রফার জন্য এই বক্তব্যটা দিয়েছে। খালেদা জিয়া যদি আজকে ক্ষমতায় থাকতো তাহলে কি অবস্থা হতো, সেই তাদের বক্তব্য বা ভূমিকা কি হতো একটি সাক্ষাৎকারে একজনের প্রশ্নের উত্তরে বলেছেন, এটা তিনি এডিটোরিয়াল লিখে বলেননি না, কিন্তু তাদের লেখা আপনি লক্ষ্য করবেন, তাদের ইদানিং কালে তাদের লেখার মধ্যে যদি আমি একটু করবেন, মানে একটু ভাগে ভাগে না করলে হয় কি, সমপরিমাণ আমাকে উত্তর দিতে হবে, দেবেন আপনি এত বড় বৃহৎ দিয়ে তো আমি দিতে পারবো না। শুনিনি আমরা মানুষ খেয়ে হারা বলে, সবাই আপনার মতো অত মেধাবী না, একটু প্রশ্ন খেলে হয় কি একটু ধরে রাখতে পারে, সুবিধা একটু করে যাই, কোনো অসুবিধা নেই। আমি বড্ড নির্মোহ চিত্তে কথাগুলো বলেছি। কেন বলেছি জানেন? আমার কৃত কোনো ত্রুটি, আমার কৃত কোনো দোষ, এতে স্বীকার করা এত লজ্জা বা শঙ্কার কিছু নাই। আগেই হোক বা পরে হোক আপনি স্বীকার করতেই পারেন। করলে যেটা হয় যে আগামী দিনে আমার দেশের মানুষ, আমাদের দেশের মানুষ, আপনি তো রাজনীতি জনগণের জন্য করেন, তারা ভালো একটা দিনের স্বপ্ন দেখতে পারে। আর আপনি যে বললেন যে জনগণ এই পদ্ধতিটি খুব পছন্দই করেছিল, তাইলে এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি আপনার কথা বলছি, আমি একটা কথা বলি কাইন্ডলি, এটা একটু লেটস অবজার্ভ দিস, এটা মিউচুয়াল রেসপেক্টের ব্যাপার, রাজনীতি কিভাবে করব। হ্যাঁ, আমার কথা হচ্ছে জনগণ আপনারে চালায় না, আপনি জনগণরে চালাইবেন। তার মানে কি, যে মানুষের ভিতরে যদি কিছুটা ভুল বুঝাবুঝি থাকে, বুঝায় ঘাটতি থাকে, নতুন কোনো অভিনব পন্থা থাকে যেটা জনগণের জন্য আরো অধিকতর কল্যাণকর, তাহলে কি জনগণ ওটা পছন্দ করে বলেই 3 বছর বা 4 বছর, একটু আগে আমরা আয়ান নামে একটি ছেলেকে দেখলাম, ওরকম মুখে আঙ্গুল দিয়ে তার বসে থাকতে পারি না। অর্থাৎ ভালো কোনো পন্থা আসলে যেটি আমার দেশের জন্য ভালো, আমার জনগণের জন্য ভালো, সেটা বোঝানো, তাদেরকে সাথে নিয়ে আসা, তাদেরকে উজ্জীবিত করা, তাদেরকে কনভিন্স করা একজন রাজনীতিবিদের দায়িত্ব। আপনি তো যেই গল্প বলিতেছেন তাতে করে 100 বছর ধরে বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে না। তন্ত্র তো পরিবর্তন আসছে, রাজতন্ত্র আসছে, সমাজতন্ত্র আসছে, গণতন্ত্র আসছে, গণতন্ত্রের বহু রূপ এসেছে, সমাজতন্ত্রের বহু রূপ এসেছে। আপনি যে কথা বলছেন এটা তো রাজনীতিবিদের কথা হলো না, এখন তো গণতন্ত্রের যুগ, আপনাকে গণতন্ত্রের পক্ষে যেতে হবে। আমি যখন আপনাকে দেখিয়ে দিই, সেই সমাজতন্ত্র, ভাই আমি বললাম না, আমি কথা বলার সময় বললে তাহলে আমি আপনাকে যে পয়েন্টটা বললাম আবার বলছি, আপনার সাথে কোনো ডিবেট নেই। অতীতে যেই ভুলগুলো করেছি তাতে দেখে মনে হচ্ছে ওই একই ভুল করলে আবারও 111 হতে পারে। তাহলে সিদ্ধান্ত হচ্ছে ওই ভুলগুলো আমরা করব কিনা, এবং 111 আসতে পারে এরকম কোন কাঠামোতে আমরা বিশ্বাস করব কিনা। এখন মুখে বলতেছেন 111 ভালো লাগে না, ওটা যদি নাই বুঝেন তাহলে বারবার আপনি যেখানে আছেন ওখানেই থাকবেন। ধন্যবাদ। আমি আপনাকে ছোট করতে চাচ্ছি না। এবং একটা জিনিস দেখেন, আমি একটু বেনিফিশিয়ারির কথা বলছেন, আওয়ামী লীগ বেনিফিশিয়ারি একদমই না। আপনি ক্ষমতায় আসাকে কেন বেনিফিশিয়ারি মনে করছেন? আপনার যে এতজন এমপি, এতজন নেতা দুর্নীতিগ্রস্ত খাম্বা লিমিটেডের সাথে আরো অনেকের সাথে তারা বেরিয়ে আসলো, আবার এমপি হলো। আপনার মাননীয় বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও যে বিরোধী দলের নেত্রী হতে পারলেন, সেখানে কোনো বেনিফিট নাই, সেখানে যে সরকারি প্রোটোকল পেতেন না, সেখানে রাজনীতি করতে পারছিলেন না। শুনেন একটু 2001 থেকে 2006 সাল পর্যন্ত যেই পরিমাণ দুর্নীতি হয়েছে, উদাহরণ একটি দিব, খাম্বা লিমিটেডের কথা বলবো না, অন্য একটা উদাহরণ দিতে চাই। কৃষি প্রধান বাংলাদেশে সারের জন্য 13 জন কৃষক একদিনে গুলি খেয়ে মারা গেল। এক কানসার্টের মতো জায়গায় সেচ কাজের জন্য পানি চাইতে গিয়ে গুলি খেয়ে কৃষকরা মারা গেল। সেই জায়গায় আপনি কিভাবে আশা করতে পারেন যে 2006 সালের পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচন সেনাবাহিনী থাকুক বা না থাকুক আপনি জিতবেন? আওয়ামী লীগ জিতবে, এটাই স্বাভাবিক। এটাকে বেনিফিশিয়ারি বলা যায় না। এবং এটাও বলি, বিএনপি দলীয় যত বৃহৎ শিল্প গোষ্ঠী, ব্যবসায়ী, তাদের ইনকাম ট্যাক্স রেকর্ড তথ্য অধিকার আইনের মাধ্যমে আপনি নেন, আপনি দেখবেন 2008 সাল থেকে এখন পর্যন্ত তাদের সহায় সম্পদ সমৃদ্ধি শুধু বেড়েই চলেছে। সুতরাং বেনিফিশিয়ারি সকলেই। আপনি ওভাবে বেনিফিশিয়ারি গড্ডালিকার মতো মোটা থাকে। এখানে আমাদের যে বক্তব্যটা, এখানে শুধু ক্ষমতায় গেলে ব্যবসা বাণিজ্য অনেক কিছু আপনি অনেক কিছু বলতে পারেন, যে যাই বলো ক্ষমতাটা আমার চাই, এগুলা ধারাবাহিক একটা প্রক্রিয়া। বিষয়টি না, আপনি অন্যদিকে কৌশলে আপনি অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু মূল বিষয়টা হলো যে আজকে যেই মূল বিষয়বস্তু যে 111 এর আলোচনা, আপনি যে করে আওয়ামী লীগ বেনিফিশিয়ারি নয়, আপনি যে কথা বলতে পারছেন। আজকে যে আওয়ামী লীগের নেত্রীকে 11 মাস জেলে রাখা হয়েছে,
আপনার নেত্রীকে না না আমি বলি আওয়ামী লীগের নেত্রী যখন লন্ডন গিয়েছেন তখন বাংলাদেশে আসা তার উপর এমবার্গো দেওয়া হয়েছে। তারেক জিয়া বেন্টলি গাড়ি চালাচ্ছেন না না আমি সেটা বলছি না। তারেক জিয়া বেন্টলি গাড়ি, পৃথিবীর অন্যতম সবচেয়ে বেশি মূল্যের গাড়ি বেন্টলি চালাচ্ছেন না। আমাকে একটু শেষ করতে দেন। আজকে প্রধানমন্ত্রীকে উনি বিদেশে যাওয়ার পর তাকে আসার ক্ষেত্রে এমবার্গো দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে বহু মামলা দিয়েছে। আজকে এমন কি স্বার্থ আপনাদের যে আপনার তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না? যে মাসুদউদ্দিন চৌধুরী দুর্নীতির নামে ট্রান্সপোর্ট করে দুর্নীতি দমনের জন্য যে একটি কমিটি করেছিল, কমিটির উনি সদস্য সচিব ছিলেন, সমন্বয়কারী ছিলেন, সেই মাসুদ চৌধুরীকে 4 বার আপনার রেস্ট্রিকশন দিলেন। এখানে রহস্যটা কি? এখানে মঈনুর আহমেদ অবৈধভাবে ক্ষমতা নিয়েছে, 2 নেত্রীকে জেলে নিয়েছে, রাজনীতিবিদদেরকে কলঙ্ক দিয়েছে, তাকে কিভাবে টাইম পূরণ করতে আপনারা দিলেন? আমি এখন উত্তর দিব। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে এই প্রসঙ্গগুলো নিয়ে যেমন আপনি অভিযোগ করছেন যে আওয়ামী লীগ ব্যবস্থা নেয়নি, কিন্তু সেই পরিমাণ কি আপনারা পার্লামেন্টে কথা বলেছেন? অবশ্যই আমরা কথা বলেছি, অবশ্যই আমরা কথা বলেছি। আপনার নিচে একটা উদাহরণ আমি দেই। মঈনুর আহমেদ তৎকালীন সময় বলেছিলেন যে বিএনপি গভর্নমেন্ট 20,000 কোটি টাকা বিদ্যুৎ থেকে চুরি করেছে, অথচ আপনার নিশ্চয়ই জানার কথা যে বিএনপির আমলে টোটাল বিদ্যুৎ খাতে বরাদ্দ ছিল 14,000 কোটি টাকা। সেখানে 9,000 কোটি টাকা হলো কর্মচারীদের বেতন ভাতা ইত্যাদি, আর বাকিগুলো হলো মেরামত অন্যান্য কাজে। তো সেখানে 20,000 কোটি, যার কারণে আমি একটু বলি, যার কারণে ইকবাল হাসান মাহমুদ টুকু একটি মামলা করেছেন, জনাব মহিউদ্দিন খান আলমগীর একটি মামলা করেছেন। আমি আসবো নিয়ম মাফিক বিরতি শেষে। রাশেক রহমান আপনার কাছে একটু নোট রাখুন। ইকবাল মাহমুদ টুকু মামলা করেছে, সেই মামলা কোর্টে এখনো বিচারাধীন, ব্যবস্থা নেয়নি, এটার উপর কথা বলবো। ধন্যবাদ। কিন্তু আমাদের বিরতিটি নিতেই হবে সময় মতো, সময়ের কাছে আমরা হারি। সময়ত দর্শক, নিয়ম মাফিক ছোট্ট একটি বিরতি। প্রত্যাশা 21 টেলিভিশনের সাথে 21 রাতের সাথেই থাকবেন। খুব অল্প সময়ের মধ্যে ফিরে আসবো আমাদের আজকের এই আলোচনাতেই। আমরা দর্শক ফিরে এলাম 21 রাতের আলোচনায়। যখন আমরা বিরতিতে যাই, কথা বলছিলেন মোশাররফ ভাই, রাশেক রহমান বলছিলেন যে আমাকে কথা বলতে হবে, আমি রেডি, আমি প্রস্তুত। একদমই উভয় প্রস্তুত ছিলেন। সুতরাং আপনারা দুজন সিদ্ধান্ত নিন কে শুরু করবেন। ব্যাপারটা হচ্ছে উনি তো ওনার পয়েন্টগুলো বললেন, একটা একটা করে না গেলে যেটা হয় যে দর্শকের রিটেনশন থাকে না। ব্যাপারটা হচ্ছে ব্যবস্থা নেইনি মানে কি? আমি একটা ছোট, দেখেন প্রায়োগিক দিক থেকে আসতে হবে তো। রাজনীতি, রাষ্ট্র পরিচালনা কোনোটাই তো আসলে ছোটবেলার খেলা না। কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধান বিচারপতি তার ব্যক্তিগত একটি জায়গা থেকে কমেন্ট করেছিলেন, যে মন্তব্য, সেটার রাজনীতিকরণের অবস্থাটি দেখুন। জাতীয়তাবাদী দলের মতো আপাত দৃষ্টিতে একটি পরিপক্ক দল, তারা এক জায়গায় স্টেটমেন্ট দিয়ে দিল আমরা আপনার সাথে আছি। এর মানে কি? মাননীয় প্রধান বিচারপতি ওনার ব্যক্তিগত জায়গা থেকে, প্রধান বিচারপতি হিসেবে ওনার যে মনস্তত্ত্ব, ওনার যে সত্তা, সেই জায়গা থেকে এজলাসে বলেননি, সেটি এজলাসেও বলেননি, এবং তার জায়গাতে বলার সম্পূর্ণ অধিকার তিনি রাখেন, এতে দোষের কিছু নাই। কিন্তু এর সাথে একটি রাজনৈতিক দল অতি উৎসুক হয়ে যদি বলে আমরা আপনার সাথে আছি, এতে মানুষ কি বুঝে? আপনার শব্দ চয়ন যেটা আপনার সাথে আছি ঠিক করে দিন, আমার পরে আপনি ঠিক করেন, অসুবিধা নেই। এর এসেন্স হচ্ছে আমরা আপনার সাথে আছি। এখন উনি ঘুরাই দিতে পারে, সেটা ওনার ইচ্ছা, বাট জনগণ পত্রিকা পড়েছে, গণমাধ্যম তারা জানে। সমস্যাটা ওখানেই শুরু। আপনি বিচার চাইবেন, আপনি বন্দোবস্ত চাইবেন, আপনি সুরাহা চাইবেন, মুখে এক মনে আরেক। আপনার শুধুমাত্র ক্ষমতায় যাওয়াটাকেই যেহেতু আপনি বেনিফিশিয়ারি হিসেবে আখ্যায়িত করে ফেলেছেন, ওখানেই আপনি আপনার প্রকাশ ঘটিয়েছেন আসল রূপে। ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনো ট্র্যাপ, যে কোনো ফাঁদ, যে কোনো পরিস্থিতি তৈরি করতে তাহারা প্রস্তুত। ব্যবস্থা হবে না কেন? ঐতিহাসিকভাবে ধীরে ধীরে বাংলাদেশ একটি জঞ্জালের দেশ, যখন যেটা আসবে সেটার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে। এটা ঐতিহাসিকভাবে বাংলাদেশে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হঠকারী কিছু করেন না, তিনি জনগণের বিরুদ্ধে চারণ করে এ ধরনের কোনো কাজ করবেন না। দেশের কল্যাণকে মাথায় রেখে যা করার ঠিক অতটুকুই করবে। এবং ছোট একটা উদাহরণ আপনাকে দিতে চাই। অলিভার ক্রমওয়েল, ঐতিহাসিক উদাহরণ, অলিভার ক্রমওয়েল যখন চার্লস দ্য ফার্স্টের মাথা কর্তন করলেন, তিনি চাইলে কিন্তু সাথে আরো ডজন খানিক মাথাও কর্তন করতেন, কিন্তু করেননি। আমি করেননি পর্যন্তই থাকবো। বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব পরিবর্তিত হবে। অনেক অসমাধান যোগ্য বলে যেগুলো মনে হয়, সেসব সমস্যার সমাধান অবশ্যই হবে। কিন্তু তাই বলে আমরা আপনার সাথে আছি, আপনি এগিয়ে যান, এই ধরনের একটি কালো, দানবীয়, অপ্রাসঙ্গিক রাজনৈতিক অপশক্তি যতদিন বাংলাদেশে অবস্থান করবে, ততদিন ইতিহাসে সংগঠিত
যে সকল অন্যায় বাংলাদেশের রাজনীতি এবং জনগণের উপর সংগঠিত হয়েছে সেগুলোর কোনো সমাধান অতি দ্রুত দেওয়া যাবে না, তবে হবে। এবং এটাও ব্যবস্থা নেওয়ার উদাহরণ দেই, 21শে আগস্ট আমাকে তো একটু আপনি পাবেন তো, আপনি দেখেন টাইমলাইন হলে সমান সমানই কথা বলতেছি, আমি গণতান্ত্রিক আপনিও গণতান্ত্রিক। ব্যবস্থা নেওয়ার উদাহরণ দিই, খালেদা জিয়ার ব্যবস্থা, তারেক জিয়ার ব্যবস্থা, 21শে আগস্ট গ্রেনেড হামলা, শাহ কিবরিয়া, আসাদুল্লাহ মাস্টার সাহেবের হত্যাকাণ্ড, এগুলো হচ্ছে ব্যবস্থা। এবং তার থেকেও একটা বড় রাজনৈতিক ব্যবস্থা আছে, প্রেসক্রিপশন বন্দোবস্ত ডাক্তারের চেম্বারে দেওয়া হয়। জাস্টিস এম এ আজিজের 1,40,00,000 ভুয়া ভোটারের অভ্যন্তরীকরণ। সুতরাং ওনারা যেই ব্যবস্থা নিয়ে অভ্যস্ত, এই ব্যবস্থা তো বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী নিতে পারেন না। আমাদেরকে প্রত্যেকটা জিনিসকে গঠনমূলকভাবে অ্যাড্রেস করতে হবে। একটা জিনিসের বিচার বিশ্লেষণ করার পরে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আরো সূক্ষ্ম জায়গায় চলে যেতে হবে, এবং সেখান থেকে সুদূর প্রসারী দীর্ঘস্থায়ী কি এফেক্ট আমাদের দেশের উপরে পড়বে সেটার উপর ভিত্তি করে আসলে রাশেক রহমান অনেক কথাগুলি বলেছে, কিন্তু সকল কথা কেউই কম বলছে না, কিন্তু আসল কথা যে কথাটি উনি বলেছে, প্রধান বিচার মাননীয় প্রধান বিচারপতি একটি কথা বলেছেন যে অবসরের পর রায় লেখা আইনগত বৈধ নয়। বিএনপি সেই কথাটিকে সমর্থন করেছে। কারণ কেন সমর্থন করেছে? যেই সমস্যাটা নিয়ে আজকে বাংলাদেশে একটি সমস্যা বিরাজমান, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের যে রায়টি, যেটি বিচারপতি খায়রুল হক সাহেব উনি দিয়েছেন। উনি বলেছিলেন, তার শর্ট রায়তে বলেছিলেন যে পরবর্তী 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। বলেছেন তো দুইটি তত্ত্ব যদি সংসদ চায়। টোটালি রং। আমি টোটালি রং না, আমি একটা রায়ের 3টা অংশ না, আমি বলি আপনি আমাকে শেষ করতে দেন। আমি কিন্তু আপনার সময় বলি তিনি কেন রায়ে আসলেন না, আপনি এভাবে বিভ্রান্ত করছেন। না আমি বলি, তারপর আপনি বলেন। আপনি সময় প্রধান বিচারপতি রায় কি দেয় এটা শিখাইতে পারেন। আই এম সরি, আমি কতগুলো সংজ্ঞায়িত জায়গা আছে। না আমি ইউনিভার্সাল ফ্যাক্ট আমি বলি, আমি সেখানে বলি। চাইলেন আর বলে দিলেন, এটা তো হতে পারে না। আমি সেইটাই বলি। হচ্ছে একটি রায়ে আমি কেন পৌঁছালাম এটা আমি বিশ্লেষণ করব। দ্বিতীয় আমার রায়, আমাকে একটু বলতে দাও। আমার পর্যবেক্ষণ বাইন্ডিং না আপনি অবজারভেশন ইজ নট বাইন্ডিং, নো নট অবজারভেশন হতে পারে না, অসম্ভব। আমাকে একটু শেষ করতে দেন। উনি ওই রায়তে বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের বিচার ব্যবস্থাটা শেষ করে দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলে কিন্তু পরবর্তী 2টা সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক অধীনে হতে পারে যদি সংসদ চায়। আমি একটা বলি, এইটা ছিল তার শর্ট রায়। কিন্তু আমরা লক্ষ্য করেছি 16 মাস পর উনি যখন এই রায়টি লিখলেন, 16 মাস পর যখন এই রায়টি পূর্ণাঙ্গ রায় লিখলেন, তখন এই জিনিসটি সম্পূর্ণ তিনি অ্যাভয়েড করলেন। আর যার জন্য হয়তো প্রধান বিচারপতি এই কথাটা। আরেকটি জিনিস আপনি লক্ষ্য করবেন, আরেকজন বিচারপতি বর্তমানে যিনি অবসরে গিয়েছেন, শামসুদ্দিন মানিক সাহেব, উনি এখনো প্রায় 56টির মতো মামলার রায় উনি এখনো জমা দেননি। অথচ উনি প্রতিনিয়ত মিডিয়ায়, পত্রিকায়, সভা, সিম্পোজিয়ামে উনি বক্তৃতা রাখছেন। এখন সাধারণ মানুষের ধারণাটা কি হবে যে একজন বিচারপতি প্রতিনিয়ত যে বক্তব্যগুলি রাখছে তারই একটা প্রতিফলন কিন্তু তার রায়ের মধ্যে পড়তে পারে। আজকে যার জন্য প্রধান সেই কথাটি বিএনপি সমর্থন করেছে, হ্যাঁ, যে অবসরে যাওয়ার পর রায় লেখা এটা সমীচীন নয়। আর যে কথাটি বলেছে যে এই সরকার ক্ষমতায় আসার পর অনেকগুলি স্টেপ নিয়েছে। আজকে 21শে গ্রেনেড হামলার কথা বলা হয়েছে যে তারেক রহমানকে সেখানে অভিযুক্ত করা হয়েছে। আপনার মনে আছে যে তত্ত্বাবধায়ক সরকার, যে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের ফসল বর্তমান গভর্নমেন্ট, সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলেও কিন্তু তদন্ত হয়েছিল। এই 111 সরকার সময় 21শে গ্রেনেড হামলার তদন্ত হয়েছিল, কিন্তু সেখানে তারেক রহমানের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। বরং 9 বার আইও চেঞ্জ করে যেই লোকটি অবসরপ্রাপ্ত নেত্রকোনা থেকে আওয়ামী লীগের নমিনেশন পেয়েছিল, সেই লোককে এনে আইও করে তারেক রহমানকে আজকে আসামি করা হয়েছে। আসামি করা হয়েছে। সুতরাং এমনি ভাবে রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়ন করার জন্য এরা কিন্তু বহু পদক্ষেপ গ্রহণ করছে। অথচ আপনি একটা বলেন 111 এর সময় আজকে আওয়ামী লীগের অনেক নেতার, কিন্তু আপনি ইউটিউবে যান, অনেক নেতার বক্তব্য পাবেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাদেরকে মন্ত্রী করা হচ্ছে। আরেকটি প্রশ্ন রয়ে গেছে আপনার কাছে, আমি রাশেক আপনার 1 মিনিট সময় কমালাম। যদি আমরা চিন্তা করি যে বিচারে মানে অবসর গ্রহণের পর রায় লেখাটি নিয়ে আপনারা যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটিকে সামনে এনে আপনারা বলছেন এটির সঙ্গে আছেন বা এটিকে সমর্থনযোগ্য বা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা জানি যে রায়টির ফলে বিচার বিভাগ পৃথকীকরণ ঘটেছিল, মাজদার হোসেন মামলা, খুব বিখ্যাত মামলা। এই মাজদার হোসেন মামলার কিন্তু শর্ট জাস্টিস দেওয়ার পর বিচারপতি
শর্ট জাজমেন্ট দেওয়ার বিচারপতি অবসরে গিয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি অবসরে যাওয়ার পর মূল রায়টি লিখেছিলেন। সুতরাং বিচার বিভাগ শেষ করতে দিতে হবে দয়া করে। বিচার বিভাগ পৃথকীকরণের সেই মামলাটিকে আপনি কোন চোখে দেখবেন? না, সেই মামলা কিন্তু একটা নীতি নির্ধারণী ব্যাপার ছিল, সেটা কিন্তু রাজনৈতিক কোনো কনফ্লিক্ট ছিল না। কিন্তু এখানে তত্ত্বাবধায়ক সরকার রায়টা কিন্তু রাজনৈতিক ভাবে জাতিকে দুটো বিভক্ত করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, সুতরাং ওই রায়ের এই রায় কিন্তু এক রায় নয়, একই রায় না, একই রায় বলতেছি। বলতে দেন। প্রথম কথা হচ্ছে যেটা বাংলাদেশের অধিকাংশ মানুষকে ক্ষুব্ধ করেছে, সংক্ষুব্ধ করেছে। প্রথম কথা হচ্ছে একজন দায়িত্ববান রাজনৈতিক নেতা হিসাবে একটি রায় কিভাবে লেখা হয়, সেই রায়টি কয় ভাগে বিভক্ত, এ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে বা থাকার পরেও মানুষকে ভুল তথ্য দিলে সেটা একটি অন্যায়। দিস ইজ নট কারেক্ট, নাম্বার 1। নাম্বার 2, মাননীয় প্রধান বিচারপতি কোন প্রেক্ষাপটে কাকে উদ্দেশ্য করে কি উদ্দেশ্য করে কথাটা বলেছেন সেটা বুঝতে না পারার কোনো কারণ আপনাদের নাই। নাম্বার 3, যখন কোনো রায় প্রিভেইল করে কোর্টে, যখন সেটাকে বলে দেওয়া হয়, তারপর যখন শর্ট রায় আসে, এরপরে এর যে ফিরিস্তি, এর যে ব্যাপকতা, এর যে ইলাবোরেশন, এটি রিটায়ারমেন্টের পরে গেল, এটা অবৈধ হওয়ার না। কিন্তু আপনার মূল রায়ের সাথে কি মিল থাকবে? আমাকে একটু শেষ করতে দেন। আপনার যে শর্ট রায়ের সাথে পূর্ণাঙ্গ রায়ের সাথে কোনো মিল নেই। সবচেয়ে বড় কথা কি জানেন? বাংলাদেশের মানুষ কোথায় অভাগা, আমাকে একটু বলতে দেন। বাংলাদেশের মানুষের শত বছর ধরে শেষ আশ্রয়স্থল যে আদালত, যেখানে যে কোনো সমস্যার শেষ আশ্রয়টা আমরা খুঁজে পেতে চাই, সেই আশ্রয়স্থল আদালতকে আপনি বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় কে ক্ষমতায় যাবেন বা কে ক্ষমতায় যাবেন না তার সাথে যখন সংযুক্ত করে ফেলেন, তখন খুব সহজেই এই বিচার ব্যবস্থাকে কলুষিত করা যায়, বিতর্কিত করা যায়, যাতে আগামী দিনে সকল দল করলো কোনোদিনও জোটের রূপরেখা অনুসারে মোশাররফ ভাই প্লিজ, কে প্রধান বিচারপতি হবেন এবং কে আগে রিটায়ারমেন্টে যে প্রধান উপদেষ্টা হবেন, এই সিদ্ধান্তটি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মিলে করেন। এখানে সব দল মিলে কখনো করা হয় না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি এখন কোন মোহে আছেন আমি জানি না, কিন্তু আপনার দেশের প্রধান বিচারপতি কে হবে এবং কোন বিচারপতি আগে রিটায়ারমেন্টে যাবেন, এই সিদ্ধান্ত কখনোই উভয় দল বা বহু দলের উপর নির্ভরশীল না। এটা সম্পূর্ণ ভুল কথা বলতেছেন। না, ওইটা আমি বলছি না। আমাকে আমার কথা শেষ করতে দেন। না, তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা, না আমি রিকোয়েস্ট করতে আমার কথা শেষ করতে দেন। আপনি এখানে একটা ভুল বলেছেন ভাই। তত্ত্বাবধায়ক সরকার শর্ট জাজমেন্টটি দেখছিলাম এখন, যাই হোক আমার কথা শেষ করতে দেন। প্রধান বিচারপতি খায়রুল হক সাহেবের মূল পর্যবেক্ষণ যেটা ছিল যে বাংলাদেশের মানুষের যে শেষ আশ্রয়স্থল, আপনি ওখানে এই বিচার ব্যবস্থাকে কোনো অবস্থায় বিতর্কিত হতে দেওয়া যাবে না। যার দরুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনের প্রক্রিয়া, যেখানে প্রধান হন প্রধান উপদেষ্টা, যিনি প্রধান বিচারপতি ছিলেন, এই সিস্টেমটি ইজ নট এ ভায়াবল অপশন। এটা হচ্ছে তার ডিসিশন। পর্যবেক্ষণে তিনি বলতেছেন হ্যাঁ দুবার করা যেতে পারে, কিন্তু সাবজেক্ট টু সংসদের অ্যাপ্রুভাল। তার মানে কি? এটা তো ঠিকই, প্রধান বিচারপতি বলুন, আমাদের বিচার ব্যবস্থা বলুন, সবকিছুর ঊর্ধ্বে সভরেন অথরিটি টু ফর্ম ল ইজ দ্য পার্লামেন্ট। আপনি পার্লামেন্টের রিপ্রেজেন্টেশন থাকবে, সেখানে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তে এক্সিকিউট করা হবে। হ্যাঁ, সেই সিদ্ধান্তের পরিমার্জন, পরিবর্তন সেটা কালের পরিক্রমণে হতে পারে, কিন্তু আপনি কেন এটা দু চোখ খুলে দেখতে পারবেন না যে আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কোনো অবস্থায় রাজনীতিকরণ বা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা যেতে পারে না। এই জায়গায় তাদেরকে অন্তর্ভুক্ত করা যায় না। আপনার তো রাজনৈতিক কর্মী হিসেবে একটা স্বাধীন সত্তা আছে। এটা শুধু বই, রায় এবং ABCD সরে ক খ গ তার তো ব্যাপার না, এটা তার বিবেকের ব্যাপার। আপনি যেখানে গিয়ে রায়টা পান শেষ পর্যন্ত, উনি যদি দেখেন আরে বাপরে বাপ আমার প্রধান উপদেষ্টা হওয়ার একটা সুযোগ আছে, সেখানে তদবির আসবে, সেখানে নেপোটিজম আসবে, প্লিজ আমাকে শেষ করতে, সেখানে কোনো অবস্থায় করাপশনও আসতে পারে। আমার রিকোয়েস্ট এজ এ রাজনৈতিক কর্মী, শুধু খালেদা জিয়াকে খুশি করার জন্য না, আপনি আপনার ব্যক্তি জায়গা থেকে চিন্তা করেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কোনো অবস্থায় আমাদের নির্বাচন। ধন্যবাদ। না না, এখানে রাশেক রহমান ব্যক্তিগত কিছু মতামত দিয়েছে, কিন্তু এটা রাজনৈতিক অবশ্যই মীমাংসিত বিষয়। কারণ আপনার নিশ্চয় মনে আছে দাদা, আপনি একজন রাজনৈতিক তৎকালীন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের আপনি একজন রাজপথের কর্মী ছিলেন। 3 জোটের রূপরেখা অনুযায়ী সেদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু তত্ত্বাবধায়ক ছিল না, প্রেসিডেন্ট হিসেবে দেওয়া হয়েছে, মানে অস্থায়ী সরকার ছিল, মানে ওইটাই তত্ত্বাবধায়ক একটা ফর্মে ছিল। অ্যাডভাইজারগুলি পরবর্তীতে ওইভাবে নির্ধারণ হয়েছে। 1991 সালের বাংলাদেশ, আরে আপনি সেটা আপনি বেটার ছিল, তখন তো মানুষ ভোট দিতে পেরেছে, এখন তো ভোট দিতেও পারে না, এখন তো প্রার্থীরা নমিনেশন পেপারও জমা দিতে পারে না। আজকে বাগেরহাটে আপনি দেখেন পত্রিকা, ভোটের ফলাফল হচ্ছে পচা গম,
না না সেটা যাও, কিন্তু আপনি ভোট দিতে পারবেন না, প্রার্থী হিসেবে সে দাঁড়াতে পারবে না, সে জনগণের কাছে ভোট ভিক্ষা চাইতে পারবে না, বিদ্যুৎ নাই, অন্ধকার সেটা বন্ধ করে দিয়েছেন। আপনি তো ডেমোক্রেসির কথা বলেন, কিন্তু ডেমোক্রেসির কথা বলেন না। বাগেরহাটে আপনি 34 জন ক্ষমতায় যাওয়া চেয়ারম্যান এছাড়া কোনো কথা বিনা প্রতিনিধিতে নির্বাচিত হয়েছে। আজকে আপনাদের দোষ, আপনারা জমা দিতে দেন না, সমস্ত দেশকে অ্যাবান্ডন করছেন। আপনারা টোটাল সরকারের মাধ্যমে এমন করেছেন যে মানুষকে আজকে নমিনেশন পেপার জমা দিতে দিচ্ছেন না, ডিসি অফিসে যেতে দিচ্ছেন না, তাকে বাড়ি ঘরে হামলা করছেন, কোনোভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে ভোট দেওয়া ছাড়া এর বাইরেও যে ডেমোক্রেসি আছে এটা তো বুঝেন না। আপনারা তো টোটালি বুঝেন না। 111 দেখলেন, এত কথা বললেন, কিছু তো শিখেন নাই 111 থেকে। আমরা তো শিখেছি বলেই তো এই কথাটা বলছি। আপনারা তো ক্ষমতার ময় অন্ধ হয়ে গেছেন এখন, এবং আপনারা যতদিন থাকবেন ততদিন 111 হওয়ার একটা সম্ভাবনা আছে। দেখবেন যে একটা উপজেলায় একজন চেয়ারম্যানকে নমিনেশন সাবমিট করতে দেওয়া হয়নি, যার জন্য নির্বাচন কমিশন আজকে কিন্তু টোটাল উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে। এখন কি 111 থেকে আমরা প্রসঙ্গে যেতে পারি না? আজকে যে কথাটি উনি বলছেন, আপনি 111 এর কথা বলেন না, 111 কথা 111 এর এইগুলিতে ধারাবাহিকভাবে আপনারা আজকে 111 কে ব্যবহার করে আজকে এই পর্যায়ে চলে আসছেন। কোনো কিছু ব্যবহার করতেছেন, আমরা আপনাকে সহযোগিতা করতে চাই। আজকে আপনারা তখন আপনার উপলব্ধির জায়গাটা শানিত করুন। আমরা উপলব্ধি আপনি অন্ধত্ব থেকে বেরিয়ে আসুন। সাময়িক আপনারা 111 কে ব্যবহার করে ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় এসে বাংলাদেশে একটি অবশ্য 111 থেকে শেখার কিছু নাই, কারণ মেজর জেনারেল জিয়াউর রহমান নিজেই তো অবৈধভাবে ক্ষমতা গ্রহণকারী একজন ব্যক্তি। সো 111 থেকে বেশি কিছু ওনারা শিখতে পারবেন কিভাবে? আমরা শিখেছি বলেই তো আমরা এই কথাগুলো বলছি। সময় নষ্ট করা যাবে না। আপনারা যার জন্ম ক্যান্টনমেন্টের ভিতরে যে রাজনৈতিক দলে, আর রাজনীতির আদর্শ ক্ষমতায় যাওয়া স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্রকে শেষ করে আমরা বাকশাল কায়েম করেছি। স্বাধীনতার মূল চেতনা কি ধর্মনিরপেক্ষতা নয়? হ্যাঁ, অবশ্যই ধর্মনিরপেক্ষতা, অবশ্যই। সেই জায়গাটিতে আপনাদের স্ট্যান্ড কি? কোথায়? আমরা তো সকল ধর্মের স্বাধীনতাকে আমরা বিশ্বাস করি। আচ্ছা, সকল ধর্মের স্বাধীনতাকে আমরা বিশ্বাস করি। আমাদের ক্যামেরার ওইপারে কিছু লোক অর্থ হাসিতে ফেটে পড়ছে। কারা? না, তা না, আমরা বিশ্বাস করি। আজকে বাংলাদেশে আছে না, আপনি আজকে কি বলে এই আমলে আপনি যে কথা বলেছেন যে মেজর জেনারেল জিয়াউর রহমান জামাত ইসলামী অঞ্জন দা একটি কথা বলেছেন, নিজামী ইসলামীকে লিগ্যালাইজ করে দিল, এই হিন্দু লিগ্যালাইজ করে দিল পরিষদ যেখানে আছে তারা আজকে বলেছে এই সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের জন্য 111 এ থাকি আমরা, 111 এর উপরে এবং 111 এ থাকি আজকে সম্মানিত ফরিদপুরের সাংবাদিক 111 এ থাকি না, ফরিদপুরের সম্মানিত সঞ্চালক কে মিথ্যা মামলা দিয়েছিলেন? আপনি আজকে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে এক্সাম্পল টানতে চান, এই অনুষ্ঠান যদি আমাদের আরো 1 ঘন্টা চলে এক্সাম্পল টানা শেষ হবে না। কিন্তু আমরা 111 এর জায়গাটিতে যে শিক্ষার জায়গাটি কতটুকু বোধহয় আলোচনা থেকে আমরা বুঝতে পারছি। আমরা এটা শিখতে যাচ্ছি না, আমরা এটা বুঝতে যাচ্ছি না। শিক্ষা তো আমরা কেউ নেই। এবং দেখেন সবচেয়ে দুঃখের বিষয় কি দেখেন, আজকে আপনি দেখেন যে আপনি দেখেন লজ্জা লাগে একটা নির্বাচন কেন্দ্র করে লজ্জা লাগে একটু বলি দেখেন আজকে বাংলাদেশের সেই অবস্থা হচ্ছে কি ভালো অবস্থা? খুশি হবেন এই কথা শুনে, খুশি হবেন একটা কথা বলি। আজকে সেই অবস্থা কি বাংলাদেশের সাহেবের এই স্বীকারোক্তির পরে সমস্ত দেশে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার যে ব্যথা, যে কষ্ট, তার প্রতি ভালোবাসা সম্মান দেখিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আইনের আশ্রয় নিচ্ছে। একটু শেষ করি, আমার দুঃখ লাগে বেগম খালেদা জিয়ার পক্ষে একটা লোক মামলা করতে পারলো না। কৃষক লীগের প্রশ্নটি কিন্তু তিনি করেছেন যে এমন মামলা তো বিএনপির পক্ষ থেকে বিএনপির করবে এই ধরনের, যেহেতু সংবাদ আপনাদের বিরুদ্ধেও গিয়েছিল। হ্যাঁ, আমরা নিন্দা করি, কিন্তু আমরা নিন্দা করি, কিন্তু আমরা মামলা করি না, আমরা আইনের আশ্রয় চাই না। আবার আমরা বলি ব্যবস্থা নিন, নিজেরা মামলা করতে পারে না বলে আপনি ব্যবস্থা নিন। ওই মেরুদণ্ড পর্যন্ত নাই যে নিজের দলের নেত্রীর জন্য কি একটা মামলা করবেন মিথ্যা সংবাদের জন্য। আপনি করছেন, আপনি করতে পারছেন, সাহস আছে আপনার? কালকে করেন একটা মামলা, করতে পারবেন না, করব ব্যবস্থা নিন বলেন কোন অধিকার? ওই নৈতিক অধিকার আপনার কোথায়? আমরা মামলা কেন করব? কি করবেন তাহলে? আজকে মাহবুব জানাম আপনারা যখন বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছেন, বিজ্ঞাপনের সমঝোতার জন্য কোনো বিজ্ঞাপন বন্ধ করা হয়নি। মাহবুব জানাম পত্রিকা লিখে করেনি, তিনি একটি টক শোতে বলেছেন। যদি বলেছে ডিউ টু তার সকল বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে, তাকে প্রশ্ন করার প্রেক্ষিতে তিনি বলেছেন। তার মানে হচ্ছে যেহেতু মাহফুজ আনাম বিজ্ঞাপন বন্ধ করার জন্য বলেছেন, তার মানে খালেদা জিয়া যে আসলে দুর্নীতিবাজ ছিলেন এই কথাটা সত্যি। খালেদা কেন দুর্নীতিবাজ? চিন্তা করেন, বরং তার মানে কি? তার মানে বিজ্ঞাপন চললে না মাহফুজ আনাম বলতেন খালেদা জিয়া দুর্নীতিবাজ, আমি ঠিক খালেদা জিয়ার নামে কোনো দুর্নীতির মামলা হয়নি। আপনি কি বলতে চাচ্ছেন আপনি নিজে জানেন না। আপনার কথা একটু শুনে দেখেন। ধন্যবাদ। আমরা শেষ 2 মিনিট বোধহয় গণতান্ত্রিকভাবে শেষ করতে পারি। মোশাররফ ভাই 1 মিনিট।
আসলে যে কথাটি যে 111 যেই কারণে হয়েছে, আসলে আওয়ামী লীগ সে 111-এর ধারাবাহিক সরকার, তো যার গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সবকিছু ভুলে গিয়ে সে মইনু আহমেদরা যেভাবে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে হেনস্থা করেছে, মিথ্যা মামলা দিয়েছে, তাদেরকে জেলে নিয়েছে, আজকে তারই একটি সম্প্রসারিত রূপ হলো বর্তমান সরকার। আজকে সে 111-এর মধ্যেই তারা ঘুরপাক খাচ্ছে। কিন্তু এই অবস্থা থেকে যদি আমরা বেরিয়ে না আসি, তাহলে 111 যেভাবে রাজনীতিবিদদের কপালে কলঙ্কের তিলক এঁকে দিয়েছে, আগামী দিনে কিন্তু এই আমি তো মনে করি আসলে গণতন্ত্র কি এটা না বুঝতে পারে এই রাজনীতিবিদের জন্য কলঙ্কের তিলক, এছাড়া তার কিছু না। আমরা আলাপ করি গণতন্ত্রের আসলে গভীরতা কি, এর সম্প্রসারণ কি, এটা না বুঝে। হোয়াট ইজ ডেমোক্রেসি? শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আমি গণতন্ত্রের কথা বলবো এবং ক্ষমতার লিপসাকে চরিত্র শুধু আমি ভোট দেওয়ার কথা বলবো, আর অন্য কোথাও গণতন্ত্র নেই সেটা বুঝতেও চাই না, এবং গণতন্ত্র কেন হরণ হয় ওই 111-এর মতো ঘটনা সেটাও বুঝতে চাই না। দুঃখজনক। শেষে শুধু বলতে চাই, ভল্টের একটা কথা বলছেন, ওনাদের বলি গণতন্ত্রের চিন্তা ভাবনা ধারণ করেন তো, উনি বলছিলেন people who can make you believe in absurdities, they can also make you commit atrocities। অর্থাৎ যাদেরকে যা ইচ্ছা তাই বলে বোঝানো যায় এবং কি বলে কনভিন্স করা যায়, তাদেরকে দিয়ে অনেক উল্টাপাল্টা কাজও করা যায়। দুঃখজনক হলো বলতিয়ার আরেকটু উক্তি বলেন না কেন? বলতিয়া বলছে আপনার কথা আমি সমর্থন করি না, কিন্তু আপনার এই এটা অবশ্যই রক্ষা করব। ওই আপনি অর্থ কি ওই জায়গায় ছিলেন, এরপরে আর কি বলছেন এটা পড়তে চান নাই, ওই জায়গাটা আপনি জান না। এটা আমি তো সুবিধা চাই, আমরা দুজন একসাথে যাব। ধন্যবাদ জনাব এবিএম মোশাররফ হোসেন, ধন্যবাদ জনাব রাশেক রহমান, ধন্যবাদ জানাতে হয় আজকে প্রযোজনা প্যানেলকে, কারণ আমরা যখন কথা বলছিলাম তারা জনাব খায়রুল হকের সম্পূর্ণ রায়টি এবং তার সংক্ষিপ্ত রায়টি পৌঁছে দিয়েছে, এবং সেটি আমি পড়ছিলাম এবং দেখছিলাম যে আপনারা যখন বলছিলেন পুরো রায়টি নিয়ে কিন্তু কথা বলছিলেন, কারণ শর্ট জাজমেন্টে আরো বেশ কিছু কথা রয়েছে যে প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলে কি সমস্যা হয়, সেটাও কিন্তু এর মধ্যে শর্ট জাজমেন্টেই রয়েছে, সেটি কিন্তু আমরা উল্লেখ করছি না। সম্মানিত দর্শক, আজ এই পর্যন্তই। আমরা একটি ইতিহাসের বিখ্যাত কথা জানি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, মানুষ ইতিহাস থেকে খুব বেশি শিক্ষা নেয় না, কিন্তু আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই, ইতিহাসের দেখানো পথ ধরে হাঁটতে চাই, এবং অগণতান্ত্রিক সরকার মানে কি সেটি রাজনীতিবিদরা যেমন বুঝেছেন বলেন, যেমন কিছু কিছু গণমাধ্যম তখন হয়তো সুবিধা পেয়েছেন, কিছু কিছু গণমাধ্যম বুঝেছে, সাধারণ সহনাগরিকরা হাটবাজার থেকে উচ্ছেদ হতে হতে বুঝেছেন গণতন্ত্রের একমাত্র বিকল্প উন্নততর গণতন্ত্র, অন্য কিছুই নয়, অন্য কোনো রাস্তাই থাকতে পারে না। শুভরাত্রি।